দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ ৯ দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। বিকেল ৪টায় শিক্ষা ভবন মোড়ে অবস্থান নিয়ে এই দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে বেলা ২:৩০টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা করলে শিক্ষা ভবনের সামনে তাদের আটকে দেয় পুলিশ। পরে সেখানে বসেই পড়ে শিক্ষার্থীরা। আরিফ হকের প্রতিবেদন। ধর্ষণ, নারী নিপীড়ন ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ ৯ দফা দাবিতে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সচিবালয়ে গণপদযাত্রা কর্মসূচির ঘোষণা দেন তারা। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি করতে না পারায় স্বরাষ্ট্র উপদেষ্টার কড়া সমালোচনা করেন শিক্ষার্থীরা। এতদিন ৭ মাস চলে গেছে, কেন আমার এরপরে এসে এই শহীদ মিনারে এসে দাঁড়ায় বলতে হবে যে আমাকে নিরাপত্তা দেন? কেন আমার ইন্টারিম গভর্নমেন্ট আমাকে নিরাপত্তা দিবে না? নিরাপত্তা দেওয়া দূরে থাক, তাদের তো মিনিমাম সেন্সিটিভিটি আমি দেখতেছি না। আসলে সরকারকে এইটাই বলতে চাই যে আজকে আমরা আগে ফেসিবাদী সরকারের কোনো অন্যায়কে প্রশ্রয় দেইনি, আশ্রয় দেইনি, তাদের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়াই করেছি। আপনাদের কোনো অন্যায়কেও আমরা বরদাস্ত করব না। পরে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের দিকে পদযাত্রা করেন শিক্ষার্থীরা। তাদের দলটি শিক্ষা ভবন মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে। পরে সেখানে অবস্থান নিয়ে দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচির ঘোষণা করেন শিক্ষার্থীরা। আমি যে একজন নারী, আমি যে নিরাপদে বাড়িতে ফিরতে পারবো, এই নিরাপত্তা এই গ্যারান্টিটা আপনি কে দিবে? এই রাষ্ট্র দিবে, কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না। শিক্ষার্থীরা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের রক্তের উপর দাঁড়িয়ে আছে এই সরকার। স্বরাষ্ট্রের দায়িত্বে থাকা উপদেষ্টাকে সম্পূর্ণ ব্যর্থ দাবি করে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির কথা বলেন শিক্ষার্থীরা। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ধর্ষণের সংজ্ঞা পরিবর্তন করে ধর্ষণের শিকার ব্যক্তির লিঙ্গ, যৌনতা, ধর্ম, বর্ণ, জাতি, জাতীয়তা, প্রতিবন্ধিতা ও বয়স নির্বিশেষে সকলের ন্যায় বিচারের অভিগম্যতা নিশ্চিত করতে হবে। সরকারকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে বিকেল ৪টার দিকে কর্মসূচি সমাপ্ত করেন শিক্ষার্থীরা। বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি মানা না হলে মঙ্গলবার মশাল মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদযাত্রার কর্মসূচি দেয়া হয়। আরিফ হক, ৭১, ঢাকা। খুন, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি সহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতির প্রতিবাদে আজও রাজধানীতে বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা বলছেন, একটি সফল গণঅভ্যুত্থানের পর দেশের এমন পরিস্থিতি কিছুতেই কাম্য হতে পারে না। শিক্ষার্থীরা বলছেন, কোনো নারী ধর্ষিত হবার জন্য গণঅভ্যুত্থান হয়নি। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন শিক্ষার্থীরা। রাশেদ আনিসের প্রতিবেদন। নিরাপদ বাংলাদেশ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিক্ষোভে নামে ভিকারুন্নিসা নুন স্কুল কলেজের শিক্ষার্থীরা। দুপুরে স্কুলের প্রধান ফটকের সামনে এই কর্মসূচিতে যোগ দেয় অন্তত ৫০০ শিক্ষার্থী। তারা বলেন, এমন বিশৃঙ্খল পরিস্থিতির জন্য জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা রক্ত দেয়নি। প্রতি ৭২ ঘন্টায় প্রায় ৯৫ জন নারী ধর্ষিত হচ্ছে। এটা বাংলাদেশের জন্য খুবই লজ্জিত। আমার ভাই বোনেরা যারা জুলাইতে রক্ত দিয়েছে, তারা কি এই দেশ দেখার জন্য রক্ত দিয়েছে? স্বৈরাচার ছিল, তাকে আমরা মুক্ত করতে পেরেছি, কিন্তু বাংলাদেশকে আমরা এখনো সোনার বাংলাদেশ রূপে গড়ে তুলতে পারিনি। কেন আজকে আমরা সেফলি আমরা হাঁটতে পারছি না? আমরা শিক্ষিত হচ্ছি কিন্তু আমরা মানুষ হচ্ছি না কেন? বাসে, তারপরে অটো রিক্সা, কোনোখানেই আমরা সেফ না। এমনকি বাসে ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটছে, তাও কোনো সরকারকে ব্যবস্থা নিতে দেখছি না। বেইলি রোডে বিক্ষোভে নামেন সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষার্থীরা। সরকারকে দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। স্বৈরাচারের পতন ঘটেও ঘটেনি, আমরা তখনও নিপীড়নের শিকার হয়েছি, এখনো নিপীড়নের শিকার হচ্ছি এবং বর্তমানের অবস্থা খুবই ভয়াবহ। আমরা কলেজ থেকে বের হই, বাইরে কোনো মহিলা যদি বাসা থেকে বের হয়, তার কোনো ধরনের কোনো নিরাপত্তা আমাদের এই সরকার দিতে পারছে না। আমরা চাই প্রশাসন যাতে ওইভাবে সিস্টেম করে যাতে আমরা মেয়েরা সেফভাবে চলতে পারি। চুরি, ডাকাতি, ধর্ষণ, হত্যা ও নিরাপত্তাহীনতা সহ বিরাজমান সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেন ঢাকা বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। দুপুরে তেজগাঁও কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে কারওয়ান বাজার শার্ক ফোয়ারার মোড়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে আরও জোরালো কর্মসূচি ডাকার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। রাশেদ আনিস, ৭১, ঢাকা।
বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ও কুপিয়ে স্বর্ণ লুটের ঘটনায় ক্ষোভে উত্তাল এলাকাবাসী। সকালে রাস্তা অবরোধ করে 24 ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান স্থানীয় ব্যবসায়ীরা। সেনাবাহিনীর কাছে নিরাপত্তার দাবি জানান তারা। এই ঘটনায় 7 জনকে শনাক্ত করেছে পুলিশ। বাড়ির দারোয়ানকে আটক করার পাশাপাশি বাকিদের গ্রেফতারে চলছে অভিযান। মহিম মিজানের রিপোর্ট। রোববার রাতে বনশ্রীর এই ঘটনা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বনশ্রী ডি ব্লকের 7 নম্বর রোডের নিজ বাসার সামনে আনোয়ার নামের এক ব্যবসায়ীকে গুলি করে ও কুপিয়ে 200 ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা। এ সময় বাসার ভেতর থেকেই স্বামীকে গুলি করার ও কোপানোর ঘটনা দেখেন তার স্ত্রী, কিন্তু বাসার গেট তালাবদ্ধ থাকার কারণে কিছুই করার ছিল না তার অভিযোগ এ সময় বাড়ির মালিকের কাছে গেটের চাবি চেয়েও কোনো সহযোগিতা পাননি। আমার বলো আমি কি হয়েছে, আমি বলি কি হয়েছে মানে আপনি কি আমার আজারে শুনতে পাচ্ছেন না? বাইরে আমার জামাইরে মারি লেগেছে, আপনার গেটের তালা দিলেন কেন? আমার চাবি দেন। উনি বলে চাবি আমার কাছে নাই, চাবি বাড়িওয়ালার কাছে। আমি 3 তলায় বাড়িওয়ালার কাছে গিয়েছিলাম, গিয়ে ওখানে মনে হয় আমি 5 থেকে 10 মিনিট আহাজারি করছি, বাড়িওয়ালা গেট খুলে নাই। এ বিষয়ে দারোয়ানের কাছে কোনো সদুত্তর মেলেনি, খোঁজ মেলেনি বাড়ির মালিকেরও। এমন ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। গেটের সামনে আছে, গেটটা খুললে আমার বইনের ছোট মেয়ে কয় আঙ্কেল আর আমার বাবারে মাইরেন না, আর বাবারে মাইরেন না আঙ্কেল, আপনারা আমার বাবারে মাইরেন না আঙ্কেল, গেট খোলেন আমার বাবারে আমরা দেখবো। এ সময় ঘটনাস্থলে আসা সেনাবাহিনীর কাছে নিজেদের ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা দাবি করেন স্থানীয়রা। বিক্ষুব্ধ ব্যবসায়ীরা অলংকার জুয়েলার্সের সামনে বিক্ষোভ করে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বনশ্রী সড়ক অবরোধ করেন। যখনই তাদেরকে চাঁদা দেওয়া বন্ধ করছে, ওইটা থেকে ক্ষিপ্ত হয়ে তারা এই কাজটা করতে পারে, এটা আমার একটা আইডিয়া। আমি মনে করি আনোয়ার ভাইয়ের যে মোবাইল নাম্বার আছে, তার মোবাইল নাম্বার ট্যাগ করলে তারা কারা তাকে হুমকি দিচ্ছে, টাকা চাইছে, ওইটার একটা কুলু আসতে পারে। দুর্ঘটনা ঘটার আগে দারোয়ান সাহেব মুখে বলতেছে যে ভাইয়াকে বলবেন যে দেশের পরিস্থিতি খুব ভালো না, তাড়াতাড়ি চলে আসতে বলবেন 11টার মধ্যে। আমরা চাই আমাদের জোরো দাবি যে আমাদেরকে আইনিভাবে আমাদেরকে প্রোটেক্ট করা হোক। পরে রামপুরা থানার পুলিশ এসে ব্যবসায়ীদের আশ্বস্ত করলে রাস্তা ছাড়েন ব্যবসায়ীরা। পুলিশ জানায় এই ঘটনায় 7 জনকে শনাক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চলছে অভিযান। এখানে আমরা মোটরসাইকেলে 3টে মোটরসাইকেলে মোটামুটি 7 জনকে আমরা শনাক্ত করতে পারি। 7 জন শনাক্ত বলতে 7 জন ব্যক্তি ছিল, এখন তাদেরকে ফাইন্ড আউট করতেছি কারা ছিল, ব্যক্তিগুলি কারা, এটা আমরা শনাক্ত করতে চেষ্টা করতেছি। এদিকে গুরুতর আহত ব্যবসায়ী আনোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা। মহিম মিজান, 71, ঢাকা। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে পরিস্থিতির আরও উন্নতি দরকার বলে মনে করেন তিনি। আজ রাত থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে রাজধানীতে চেকপোস্টে তল্লাশি ও টহল কার্যক্রম শুরু হবে। সেই সাথে গোয়েন্দা কার্যক্রম বাড়িয়ে ঘটনার আগেই অপরাধীদের আটক করে পরিস্থিতি উন্নতি করার কথা বলেছেন উপদেষ্টা। বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা শেষে এসব তথ্য জানানো হয়। শারমিন নীরা রিপোর্ট। রবিবার এক রাতেই রাজধানীতে অন্তত 3টি অপরাধের ঘটনা। বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে টাকা পয়সা ও স্বর্ণালংকার লুট। মোহাম্মদপুরে ছিনতাই, ধানমন্ডি ও হাজারীবাগে ডাকাত দলের হানা। কেবল রাজধানী নয়, সারা দেশে খুন, ধর্ষণ, ছিনতাই, ডাকাতির ঘটনা বেড়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ, বাড়ছে মানুষের ক্ষোভ। আজ ছিল আমাদের একটা এমন বাস্তবতায় সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভা। উপস্থিত ছিলেন সরকারের 3 উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পরিস্থিতি উন্নয়নে পুলিশ সহ যৌথ বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা উন্নতি করার অবকাশ রয়ে গেছে। এই ছোটোখাটো ঘটনা এটা সবসময় আগেও ঘটছে, এখনও এই যে 2-1 দিন আগেও ঘটছে, এবং ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা কি ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান, রবিবার রাত 3টায় সংবাদ সম্মেলন করা এবং শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভ থেকে তার পদত্যাগের দাবির বিষয়ে। রাত 2:30টায় আপনাকে কিন্তু কাউরে খুঁজেও পেতাম না, কিন্তু আমি যে সময় আধা ঘন্টা আগে আপনাকে বলছি, আপনারা কিন্তু সবাই যে হাজির হয়েছেন। যেহেতু আমরা জানি দিন এবং রাত আপনারা কাজ করে যাচ্ছেন, আর আমি এইটুকু আপনাদের বোঝানোর জন্য যে আমরাও দিনে রাতে সবসময় কাজ করে যাচ্ছি,
যে খালি এই স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু দিনে ব্রিফ করে না, দরকার হলে সে রাত্রেও ব্রিফ করে। বৈঠকে অংশ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সরকার বর্তমান পরিস্থিতিকে গুরুত্বের সাথে বিবেচনা করছে। কম্বাইন্ড পেট্রোল করা হবে। কম্বাইন্ড হচ্ছে যে পুলিশ এবং মিলিটারি, অনেক ক্ষেত্রে নেভি, বিজিবি, এরা সবাই একসাথে কম্বাইন্ড পেট্রোল হবে এবং অনেকগুলো জায়গায় চেকপোস্টের বসানো হবে। চেকপোস্ট আপনারা দেখবেন এবং চেকপোস্টে আমরা জায়গায় জায়গায় চেকপোস্ট বসে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে আপাতত পুলিশকে 100 পর্যায়ক্রমে সংশ্লিষ্ট সব বাহিনীকেই মোটর বাইক দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান প্রেস সচিব। শারমিন নীরা, 71, ঢাকা। বিপ্লবের পর পৃথিবীর কোনো দেশেই শাসন কাজ চালানো সহজ বিষয় নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দেশ পরিচালনায় অনেক ক্ষেত্রে ব্যর্থতা থাকলেও পরিস্থিতি উত্তরণে আন্তরিকতার ঘাটতি নেই বলেও জানান তিনি। এদিকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে 3 বাহিনীর সমন্বয়ে ইন্টেন্সিভ পেট্রোপল প্রোগ্রাম শুরুর কথা বলেছেন আইজিপি। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় যোগ দিতে সোমবার রাজশাহী আসেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিষয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন আইন উপদেষ্টা। তিনি বলেন, নতুন বাংলাদেশে কয়েকটি ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করতে হচ্ছে। ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠান নিয়ে কাজ শুরু করেছি, এটা একটা বড় চ্যালেঞ্জ। আবার এখানে আপনারা জানেন যারা পতিত ফ্যাসিস্ট শক্তি আছে, এরা তো আপনার কিছু লোক পালিয়েছে, মেজরিটি তো দেশে থেকে গেছে এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা। এগুলি তো বানানো কথা না, আপনারা জানেন। টাকা থাকলে এবং বদমতলব থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। বিপ্লব পরবর্তী সময়ে কোথাও পরিবেশ অনুকূলে থাকে না জানিয়ে আইন উপদেষ্টা আরও বলেন, দেশে থাকা ফ্যাসিবাদের দোসররা পরিস্থিতির অবনতি ঘটাতে কোটি কোটি টাকা খরচ করছে। আমি যদি আপনাকে সত্যিকার চিত্রটা বলি তখন আপনি অসাধ্য বলবেন। আমি তো বললাম যে এই সমস্ত চিত্র আছে, তারপর আমি আপনাদেরকে আরেকটা লাইন যোগ করে বললাম, আমাদের প্রচণ্ড আত্মজিজ্ঞাসা আছে, তাড়না আছে, প্রচণ্ড চেষ্টা আছে। প্রত্যেকটা ব্যর্থতার ক্ষেত্রে আমাদের প্রচণ্ড চেষ্টা আছে প্রত্যেকবার ভালো করার জন্য। এদিকে একই অনুষ্ঠানে যোগ দিয়ে রাজধানীতে ছিনতাই রোধে 3 বাহিনীর সমন্বয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা জানান পুলিশ প্রধান। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ 3 অর্গানাইজেশন মিলে তারা একটা ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এইভাবে উন্নতি হয় কিনা, না হয় আমাদের অন্য স্ট্র্যাটেজি নিতে হবে। সেমিনারে আইন উপদেষ্টা আইজিপি ছাড়াও অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ইমুল গনি উপস্থিত ছিলেন। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী। জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরাই মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে পারবে। দেশ যে সর্বনাশের খাদে পৌঁছে গেছে তা থেকে উত্তরণে ভোটের অধিকার প্রতিষ্ঠা করা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খুলনা মহানগর বিএনপি সম্মেলনে যোগ দিয়ে দলে গণতন্ত্রের চর্চা করারও আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা। শফিকুল হকের প্রতিবেদন। খুলনা মহানগর বিএনপির সবশেষ সম্মেলন হয় 2009 সালে। প্রায় 1.5 দশক পর এবারের সম্মেলনে তৃণমূলের নেতাকর্মীদের বাড়তি পাওয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতি। দায়িত্ব যাতে আমরা সফলভাবে পালন করতে পারি। নগরের সার্কিট হাউস ময়দানে এই সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তারেক রহমান। দেশের মানুষ আমাদের কাছে যেই প্রত্যাশা করে, সেই প্রত্যাশা অনুযায়ী নিজেদেরকে আমাদেরকে গড়ে তুলতে হবে, আমাদের কথাগুলো পৌঁছে দিতে হবে, আমাদের কাজগুলোকে সেভাবে করতে হবে। রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপির সবাই যাতে সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করেন, নেতাকর্মীদের সেই শপথ করান দলের এই শীর্ষ নেতা। আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায়, বাংলাদেশের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়া, এই হোক আজকে আমাদের এই সম্মেলনের প্রত্যাশা, এই হোক আমাদের এই সম্মেলনের প্রতিজ্ঞা, আমাদের আজকের এই সম্মেলনের শপথ।
তিনি বলেন, দেশ যে সর্বনাশের খাদে পৌঁছেছে তা থেকে উত্তরণের জন্যই ভোটের অধিকার প্রতিষ্ঠা করা দরকার। অব্যাহতভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র যাতে ফিরে আসে, যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। এ সময় সংস্কারের অযাচিত আলোচনা দেশের মূল সমস্যা থেকে দৃষ্টি ভিন্ন দিকে নিয়ে যাবে বলেও মন্তব্য করেন দলটির এই শীর্ষ নেতা। অতীতে কি হয়েছে আমরা দেখেছি, কিভাবে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে, কিভাবে মানুষের উপরে অত্যাচার নির্যাতন হয়েছে আমরা শুনেছি। শফিকুল হক, ৭১। আমরা শুনেছি তা না, একটু জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিয়ে সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায় কিনা প্রশ্ন রেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশকে অস্থিতিশীল করতে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি সহ বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে দাবি করে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে বিএনপি পথ চলতে চায় বলেও জানিয়েছেন তিনি। তার দাবি, দেশে অস্থিরতা তৈরি করতে বিএনপিকে উস্কানি দিচ্ছে একটি মহল। পুনর্ব্যক্ত করেছেন, সরকারের সব কাজ সফল না হলেও বিএনপি এই সরকারকে ব্যর্থ হতে দেবে না। রহিম রুমনের প্রতিবেদন। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা আর পতিত ফ্যাসিবাদের ষড়যন্ত্রের প্রতিবাদে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে ধামরাইয়ে ঢাকা জেলা বিএনপির এই সমাবেশ। সমাবেশে দলটির নেতারা অভিযোগ করেন, জন আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব নিয়ে গত ৬ মাসে দেশবাসীকে হতাশ করেছে অন্তর্বর্তী সরকার। দাবি জানান দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেয়ার। কোনটা যে সংস্কারগুলো করতে চাচ্ছে তার সমস্ত কিছুই কিন্তু তারেক রহমানের ৩১ দফার মধ্যে রয়ে গেছে। সুতরাং আমাদের রাজনীতিবিদদের কাজ রাজনীতিতে করতে দেন, আপনাদের দায়িত্ব আপনারা নির্বাচন দিয়ে জনগণের ভোটের অধিকার দিয়ে যারা নির্বাচিত হবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনারা বিদায় নিন। সমাবেশে দলটির মহাসচিব আশঙ্কা করেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে পারে। আমাদের অনেক প্রত্যাশা ছিল যে এই সরকার খুব দ্রুত যে সংস্কারগুলো করা প্রয়োজন সেই সংস্কারগুলো করে অতি দ্রুত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেবে, তাই না? এ সময় দেশকে অস্থিতিশীল করতে পারে এমন কোনো উস্কানিতে পা না দিতে নেতাকর্মীদের সতর্ক করেন বিএনপি মহাসচিব। জানান, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে সব রাজনৈতিক দলকে সাথে চায় তার দল। এই 15 বছর তারা ভোট দিতে পারে নাই, এই যে তরুণ ছেলেরা এসে এখানে দাঁড়িয়েছে, স্লোগান দিচ্ছে, কাজ করেছে, এই সেই 24-এ সে আন্দোলন করেছে, 15 বছর পর্যন্ত যুদ্ধ করেছে, সেই ছেলেরা কিন্তু একবারও ভোট দিতে পারে নাই। তোমরা ভোট দিতে চাও না? ভোট দিতে চাও? বলো না তো ভাই, কি ব্যাপার, ধরে সরে বলবা তো নাকি? ভোট দিতে চাও? অভিযোগ করেন, শাপলা চত্বরে আলেম হত্যা আর জামাত নেতাদের হত্যা সহ দেশের নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ধ্বংস করে জনতার ক্ষোভে পালিয়েছে শেখ হাসিনা সরকার। ধামরাইয়ের এই সমাবেশ থেকে বিএনপি নেতাকর্মীরা বলছেন, 17 বছরের জমে থাকা ভোটের অধিকার নিশ্চিত করার এখনই সময় এসেছে। তাদের প্রত্যাশা, অতি দ্রুত সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সকল ক্ষেত্রে স্বস্তি ফেরাবে সরকার। রহিম রুমন, ৭১, ধামরাই, ঢাকা। বাংলাদেশের সাথে কেমন সম্পর্ক চায় ভারত, সেটা ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আশপাশ থেকে 2-4 জন কি বলল তাতে মনোযোগ না দিয়ে সম্পর্ক ভালো করার আহ্বান জানান তিনি। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জয়শঙ্করের বক্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুদেশেরই কিছু দায়িত্বশীল মানুষ পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছেন। এসবে মনোযোগ না দিয়ে দুদেশের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার তাগিদ দেন তিনি। বলেন, ভারতীয় আতিথেয়তায় থেকে শেখ হাসিনার নানা রকম বক্তব্য দুদেশের সম্পর্কের ক্ষেত্রে বড় অন্তরায়। এ সময় ভারত ভিসা না দিলে বিকল্প গন্তব্য খোঁজারও কথা বলেন উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো 29 মিলিয়ন ইস্যুর সত্যতা খুঁজে পায়নি এনজিও বিষয়ক ব্যুরো। বাংলাদেশ সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশ ভারতের সাথে কেমন সম্পর্ক চায়, একইভাবে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের সাথে তারা কেমন সম্পর্ক চায়।
এটা দুই পক্ষেরই বিষয় এবং এটাতে এই বলাতে দোষের কিছু নেই। আমার তো মনে হয় যে আমাদের খুব স্পষ্ট সিদ্ধান্ত আছে ব্যাপারে যে আমরা ভারতের সাথে গুড ওয়ার্কিং রিলেশন, এই শব্দটা আমরা ব্যবহার করি, আমরা সেটা চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জোরে সোরে প্রস্তুতির কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেছেন, ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে। এখন ভোটার তালিকা সহ অন্যান্য প্রস্তুতি নিতে হচ্ছে, আর নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করেন সিইসি। বিস্তারিত জানাচ্ছেন তানিয়া রহমান। নির্বাচন কমিশনের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন ডেমোক্রেসি RFEDর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ আর বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত ছিলেন পুরো কমিশন। প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী সংসদ নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমার মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে বর্তমান কমিশন। সেই হিসেব অনুযায়ী ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করবে কমিশন। ইলেকশন ডেটের প্রায় অন্তত 2 মাস আগে শিডিউল ডিক্লেয়ার করা লাগে। যদি ডিসেম্বরে হতে হয় আমাকে অক্টোবরের মধ্যেই শিডিউল ডিক্লেয়ার করতে হবে, কারণ নমিনেশন ফাইল থেকে আরম্ভ করে, স্ক্রুটিনি থেকে আরম্ভ করে, উইথড্রয়াল থেকে আরম্ভ করে, আবার ওরা আপিল টাপিল করবে, সব কিছু, আবার ক্যাম্পেইনের জন্য সময় দেওয়া, এগুলো সব মিলে আমার তো 2 মাস তো লাগবেই। সুতরাং ডিসেম্বর হতে গেলে আমরা তো অক্টোবরের মধ্যে শিডিউল ঘোষণা করতে হবে, যদি ডিসেম্বরে হতে হয়। এদিকে নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ বরাবরের মতো সবার নজরে থাকে। বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলেও সিইসি আশা করেন নির্বাচনের আগে এ পরিস্থিতির উন্নতি হবে। আমরা মনে করি যে ডিসেম্বর আস্তে আস্তে থিংস উইল সেটেল ডাউন। যারা মারামারি করছে, যারা গোলমাল করছে, তারাও একটা মেসেজ পেয়ে যাবে। তো আলটিমেটলি সারা দেশ যদি চায় যে একটা সুষ্ঠু নির্বাচন হোক, জনগণ যখন একত্রিত হবে তখন দেখবেন যে ওই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যারা সৃষ্টি করতে চায় তারা আর এটা সাহস করবে না। এবং আমরা বাই দ্য টাইম ইলেকশন ডেট কামস, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে এমন একটা জোয়ার সৃষ্টি করব, মানুষের ওই বুট ছাড়া আর কোনো জিনিস চিন্তা থাকবে না। একথা জানিয়ে সিইসি বলেন, নির্বাচন নিয়ে যে রাজনৈতিক বিতর্ক চলছে তাতে বর্তমান কমিশন পড়তে চায় না, কারণ কমিশন কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে না। তানিয়া রহমান, ৭১, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে বাংলা মোটরে জরুরি সংবাদ সম্মেলন চলছে। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কোন সমস্যার সমাধান মানুষ চায় নতুন রাজনৈতিক দলের থেকে? রাজনৈতিক দলের নাম কি হতে পারে, রাজনৈতিক দলের প্রতীক কি হতে পারে, এইসব পরামর্শ আমরা মানুষের থেকে চেয়েছি। জনগণের হয়ে, জনগণের মতামতের ভিত্তিতে, জনগণের সম্পৃক্ততা নিয়ে আমরা যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের কথা বলছি, সেখানে জনগণের মতামতের ভিত্তিতে প্রধান যে বিষয়গুলোকে চিহ্নিত করা হয়েছে যা দেশকে বদলে দিতে পারে, সেখানে প্রথমেই মানুষ বলেছেন যে দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে, দুর্নীতির বিরুদ্ধে সদা জাগ্রত থাকতে হবে, দুর্নীতিবাজদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং সারা দেশে সরকারি কোনো বিষয়ে, বেসরকারি কোনো বিষয়ে কোথাও যেন কোনো দুর্নীতি সংগঠিত হতে না পারে, সে ব্যাপারে মানুষ সর্বাধিক তাদের মতামত ব্যক্ত করেছেন। সুশাসন প্রতিষ্ঠার কথা বলেছেন, ক্ষমতার অপব্যবহার রোধ এবং জবাবদিহিতা নিশ্চিতকরণের কথা বলেছেন, সামাজিক ন্যায় বিচার এবং সবার জন্য সমান সুযোগ তৈরি করার কথা বলেছেন, অর্থনৈতিক সমৃদ্ধি, সকল ধরনের বৈষম্য হ্রাস করে এবং কর্মসংস্থান সৃষ্টি করে দেশের বেকার যে সমস্যা আছে সে সমস্যা দূরীভূতকরণের কথা বলেছেন, ক্ষমতার অপব্যবহার রোধ এবং জবাবদিহিতা নিশ্চিতকরণের কথা বলেছেন, সামাজিক ন্যায় বিচার এবং সবার জন্য সমান সুযোগ তৈরি করার কথা বলেছেন, অর্থনৈতিক সমৃদ্ধি, সকল ধরনের বৈষম্য হ্রাস করে এবং কর্মসংস্থান সৃষ্টি করে দেশের বেকার যে সমস্যা আছে সেই সমস্যা দূরীভূতকরণের কথা বলেছেন, সংস্কারের কথা বলেছেন, রাষ্ট্রীয় সকল ধরনের প্রতিষ্ঠান এবং নীতিগুলোতে জনগণতন্ত্র নীতি প্রণয়নের মধ্য দিয়ে সংস্কার সাধনের কথা মানুষের প্রত্যাশার মধ্যে, মানুষের পরামর্শের মধ্যে এসেছে। রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর সেবার মান উন্নীতকরণের কথা বলা হয়েছে। রাষ্ট্রীয় সকল সেবা যেন মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়,
মানুষকে যেন রাষ্ট্রীয় সেবা নিয়ে কোনো তো বিঘ্ন, বাধা এবং অসুবিধার মুখোমুখি করতে না হয় সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা মানুষেরা আমাদেরকে জানিয়েছেন। দেশের সামগ্রিক পরিবর্তনে দুর্নীতি রোধ, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সেবার মান উন্নয়ন এইসব বিষয়কেই মানুষেরা সর্বাধিক গুরুত্বের সঙ্গে আমাদেরকে জানিয়েছেন। আমরা নতুন যে রাজনৈতিক দলের কথা বলছি, আমরা চেষ্টা করব আমাদের রাজনৈতিক দলের মধ্য দিয়ে আমাদের কর্মসূচি, আমাদের প্রোগ্রাম, আমাদের লক্ষ্য উদ্দেশ্য সবকিছুর মধ্য দিয়ে মানুষের যে প্রত্যাশার জায়গাগুলো আছে সেই প্রত্যাশাগুলোকে পূরণ করবার আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। ঠিক নতুন দলের থেকে মানুষের প্রত্যাশা কিরকম, নতুন দলটা কেমন হওয়া উচিত, নতুন দলের কাঠামো থেকে শুরু করে নিয়ে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা এইসব বিষয়ে মানুষের পরামর্শের ক্ষেত্রে প্রথম পরামর্শ হচ্ছে নেতৃত্ব নির্বাচনে সততা এবং আদর্শের গুরুত্বারোপের কথা বলেছেন। দল যেন একনায়কতান্ত্রিক না হয়ে যায় এবং পরিবারতন্ত্রের খপ্পরে না পড়ে একনায়কতন্ত্র এবং পরিবারতন্ত্রের বাইরে এসে নতুন ধারার একটি রাজনৈতিক দলের কথা মানুষ প্রত্যাশা রেখেছেন। দলীয় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা, ইন্টার পার্টি ডেমোক্রেসির কথা মানুষেরা সর্বাধিক জোর দিয়ে বলেছেন। আমাদের রাজনৈতিক দলে তরুণদের অংশগ্রহণ, নারীদের অংশগ্রহণ, প্রান্তিক জনগোষ্ঠী যারা আছেন তাদের সকলের অংশগ্রহণ, সমাজের নানা শ্রেণী পেশার মানুষ, নানা সম্প্রদায়ের মানুষ, নানা মতামতের মানুষ, চিন্তার মানুষকে যেন আমরা সম্মিলন ঘটাতে পারি, সকলের জন্য সঠিক অংশগ্রহণ আমরা নিশ্চিত করতে পারি এবং রাষ্ট্রীয় পরিসরে সকল বর্গের মানুষের নাগরিক সুবিধাগুলোকে নিশ্চিত করতে পারি, এরকম দাবি এবং এরকম পরামর্শ জনগণের পক্ষ থেকে এসেছে। রাজনৈতিক দলের থেকে মানুষের প্রত্যাশা হচ্ছে নতুন রাজনৈতিক দল কোনো রাজনৈতিক সহিংসতা, দখলদারিত্ব এবং মাফিয়া যে কালচার বিদ্যমান রয়েছে বাংলাদেশে তার সঙ্গে একাত্ম হবে না এবং দখলদারিত্ব, সহিংসতা এবং মাফিয়া কালচারের বিরুদ্ধে দিয়ে, চাঁদাবাজির বিরুদ্ধে দিয়ে নতুন এক বাংলাদেশকে নির্মাণ করবে। দলের নাম নিয়ে অনেকগুলো প্রস্তাবনা এসেছে। সেই প্রস্তাবনাগুলোর ক্ষেত্রে জুলাই বিপ্লবকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক দলের নাম গঠনের ব্যাপারে মানুষের প্রত্যাশা আমরা খেয়াল করেছি। বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে সংযুক্ত নামের কথা এসেছে। গণতন্ত্র, স্বাধীনতা ও ন্যায় বিচারের প্রতিফলন ঘটে এমন নামের প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন অংশগ্রহণকারীরা। আমরা অনেকগুলো নামের পরামর্শ পেয়েছি। আমরা আমাদের এই যে ডাটা 2 লক্ষের অধিক মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আমরা অনলাইনে প্রাপ্ত যে টাকাগুলো আছে 1.5 লক্ষ টাকাকে আমরা এখন পর্যন্ত সামারাইজ করতে পেরেছি। সারা দেশ থেকে 50,000-এরও অধিক অফলাইন ডাটা আমাদের কাছে এসেছে। এখনো আমরা সেগুলো এন্ট্রি করছি। সেগুলো করার পরে আমরা পূর্ণাঙ্গ তথ্য আপনাদেরকে উপস্থাপন করতে পারবো। বর্তমানে আমাদের কাছে যে তথ্যগুলো এসেছে সেখানে রাজনৈতিক দলের নামের ক্ষেত্রে জনগণের পক্ষ থেকে অনেকগুলো পরামর্শ এসেছে। সেই পরামর্শগুলোর মধ্যে রয়েছে রাজনৈতিক দলের নাম হতে পারে জনতার দল, নতুন বাংলাদেশ পার্টি, বিপ্লবী দল, নাগরিক শক্তি, ছাত্র জনতা পার্টি, বাংলাদেশ বিপ্লবী পার্টি, রিপাবলিক পার্টি, জাতীয় শক্তি সহ প্রায় 30টির অধিক নাম বেশি বেশি ঘুরে ফিরে মানুষের কাছ থেকে আমাদের কাছে এসেছে। আমরা এই নামগুলো পর্যালোচনা করছি এবং আমরা আমাদের আত্মপ্রকাশের আগেই আমরা আশাবাদী যে আমরা আপনাদেরকে ঠিক কোন নামটা আমরা গ্রহণ করছি সে নামটা আপনাদেরকে জানাতে পারবো। দলের প্রতীক নিয়ে মানুষের যে পরামর্শগুলো এসেছে সেখানে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন যাতে থাকে প্রতীকের মধ্যে তেমন একটি পরামর্শ এসেছে। সংগ্রাম, উন্নয়ন ও ঐক্যের প্রতীক যেন আমাদের দলীয় প্রতীকে ফুটে ওঠে তেমন পরামর্শ মানুষ দিয়েছেন। যে প্রতীকের নামগুলো এসেছে, অনেকগুলো প্রতীকের নাম এসেছে, তার মধ্যে যেসব প্রতীকের নাম সব থেকে বেশি এসেছে আমরা সেই প্রতীকগুলোর নাম বলছি। জাতীয় প্রতীক যেগুলো আছে সেই প্রতীকগুলোর কথা সব থেকে বেশি এসেছে। উদীয়মান সূর্য, কলম, বই, গাছ, মুষ্টিবদ্ধ হাত সহ আরো অসংখ্য পরামর্শ এসেছে। আমরা সকলের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা আমাদের এই যখন রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া শেষ হবে
শেষ হওয়ার পরে আমরা যখন নিবন্ধনের কার্যক্রমের সঙ্গে যুক্ত হব, তখন আমরা ফাইনালি ঠিক করব মার্কা কি হতে পারে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত ছাত্র জনতা, বাংলাদেশের তারুণ্যের হাত ধরে জনগণের হয়ে, জনগণের পক্ষে, জনগণের সংশ্লিষ্টতা নিয়ে সংঘবদ্ধতার ভিত্তিতে যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে, সে নতুন রাজনৈতিক দলের কাছে আপনাদের যে প্রত্যাশাগুলো আছে সেগুলো আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব তারুণ্যের হয়ে সেই প্রত্যাশাগুলোকে বাস্তবে রূপান্তরিত করতে যে ধরনের পদক্ষেপ, কর্মসূচি এবং কার্যক্রমের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়, আমরা তার সর্বোচ্চটাই আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব। আজকের এই সংবাদ সম্মেলনে আপনার চোখে নতুন বাংলাদেশ কর্মসূচির জনমত জরিপের সারসংক্ষেপ উপস্থাপন করা হলো। আমরা আশাবাদী শীঘ্রই আমরা এই জরিপের পুঙ্খানুপুঙ্খ যে তথ্যগুলো আছে সেগুলো আপনাদের সামনে উত্থাপন করতে পারবো। ধন্যবাদ সকলকে। সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, প্রতীক্ষিত বিষয়টি আছে কবে আমাদের নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে, কখন আসতে যাচ্ছে, কিভাবে এই রাজনৈতিক দলের প্রথম দিন পালিত হবে, কিভাবে অনুষ্ঠান হবে, এই সকল বিষয় নিয়ে আপনাদের সামনে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক প্ল্যাটফর্মটির উত্থান, সারা বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ, খুনি ফ্যাসিস্ট হাসিনার পতন এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়া, এটি অভ্যুত্থানের পরে নতুন এক বাংলাদেশ। এই নতুন বাংলাদেশের সময়ের সবচেয়ে বড় দাবিটি হচ্ছে একটি শক্তিশালী রাজনৈতিক দল। বিরোধী ছাত্র আন্দোলন নামক সারা বাংলাদেশ সবচেয়ে বড় অনুধাবনটি হচ্ছে সেই 5 আগস্ট নতুন বাংলাদেশে আমরা যে শব্দগুলো দেখেছি, এই জুলাই স্পিরিটকে সামনে রেখে নতুন বাংলাদেশকে আমরা যেই জায়গায় কল্পনা করেছি, বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাওয়া একটা দীর্ঘ লড়াই। এবং আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে হাজারো শহীদের জীবনের উপরে, প্রায় 1.5 লক্ষ ভাই বোনের রক্তের উপরে দাঁড়িয়ে যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে এই দীর্ঘ লড়াইটি করে সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আগামী প্রজন্মকে উপহার দেয়া আমাদের কাছে একটি আমানত। এবং আমরা আমাদের এই লড়াইটি করে যেতে চাই। সেই লড়াইকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আগামী 28 ফেব্রুয়ারি বিকাল 3টায় জাতীয় সংসদ প্রাঙ্গণ সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে আমরা আমাদের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি। আমরা আমাদের এই আত্মপ্রকাশের যে শপথ, সেই শপথটি এই বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতীক, ওই জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদকে সামনে রেখে এই শপথটি করতে চাই। কারণ বিগত যুগের পর যুগ ধরে ওই জাতীয় সংসদটিকে এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্র না বানিয়ে বরং ব্যক্তিগত, গোষ্ঠীগত, দলীয় স্বার্থ উদ্ধারের, ব্যক্তিগত, গোষ্ঠীগত, দলীয় পলিসি মেকিং এর জায়গা বানিয়ে রাখা হয়েছিল। যেখানে জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হওয়ার কথা, সেই জায়গাটিকে স্বৈরাচারের উৎপাদন ক্ষেত্র বানিয়ে রাখা হয়েছিল। তাই আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে সামনে রেখে, ওই জাতীয় সংসদকে সামনে রেখে আগামীর বাংলাদেশের নতুন যে রাজনৈতিক দলটি হতে যাচ্ছে, সেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি। এবং আমরা
এই শপথ নিয়ে, এই কমিটমেন্ট নিয়ে শুধু একটি কথাই বলতে চাই যে হাজারো শহীদের রক্তের উপরে, হাজারো রক্তাক্ত লাশের উপরে যে নতুন বাংলাদেশ এসেছে, এই নতুন বাংলাদেশে আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি, এখানে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে। এবং একটু বাকি আছে, আচ্ছা একজন এটা একটু উত্তর দিবেন। আমাদের সেই দল দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে নতুন রাজনৈতিক দল আগামী 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আমরা সরাসরি দেখলাম সংবাদ সংযোগে, সংবাদ সম্মেলনে। এ নিয়ে আরো বিস্তারিত থাকবে আমাদের পরবর্তী সংবাদ সংযোগে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে।